তাহলে আমরা দেখলাম হ্যানিম্যান অর্গানন বই বের করলেন, হোমিওপ্যাথি আবিষ্কারের যে ক্লু পেলেন 1790 সালে, তার 20 বছর পর, তখন তার বয়স ছিল 35, 1790 সালে 35 আর 10 45 আর 10 55 বছর বয়সে তিনি অর্গানন লিখলেন। 20 বছর তপস্যার পরে, 20 বছর সাধনার পরে, আর এখন 3 মাসে গিয়ে ফেসবুকে বড় বড় পণ্ডিত সাজছে। গুরুকে চ্যালেঞ্জ দিচ্ছে, হায় না বলছে আবার গুরুকে। কোন অপ্রীতিকর কথা সমালোচনা করলে মূর্খ চামচেরা চামচুবাজি করে, বলছে না বেশি কিছু বললে আবার হায়নারা ধরবে। যাই হোক, সিংহরা সিংহেই থাকুক। তখনকার দিনে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা ছিল, অ্যালোপ্যাথিক নাম তো হ্যানিম্যানের দেওয়া, যে এম্পেরিক্যাল যে চিকিৎসা ছিল, জোঁক লাগিয়ে চিকিৎসা করা, পাগলকে পিটিয়ে চিকিৎসা করা, কানে কম শুনছে ইলেকট্রিক শক কানের ভিতরে দেওয়া, কোথাও পাস পারমিশন হয়েছে জোঁক লাগিয়ে দাও, পুলটিস দাও, সেক্স বাড়ানোর জন্য ওই ওষুধ দাও, খিদে বাড়ানোর জন্য এই ওষুধ দাও, আন্দাজে কিছু জবা খিচুড়ির চিকিৎসা ছিল। আজকেও অ্যালোপ্যাথিতে সেক্স বাড়ানোর ওষুধ দিচ্ছে, আজকেও অ্যালোপ্যাথিতে ক্ষুধা বাড়ানোর ওষুধ দিচ্ছে, কিন্তু তার একটা সায়েন্টিফিক বেজ আছে। তখন কোনো সায়েন্টিফিক বেজ ছিল না। আজকের মডার্ন মেডিসিন একটা বেজ দেখা, যে এই কারণ দেখো এইটা ওরা পরীক্ষা করে দেখিয়ে দেবে যে এই যে এনজাইমটা স্টোমাকে বাড়িয়ে দিচ্ছে, আপাতত বাড়াচ্ছে, পরে ক্ষতি, সেটা অন্য জিনিস। কিন্তু আগে কোনো বেদ ছিল না, কোনো থিওরি ছিল না, কোনো ডিকটিম ছিল না, কোনো নিয়ম ছিল না, কোনো প্রসিড ছিল না। এটাই হ্যানিম্যান সমালোচনা করেছে যে তোমাদের এতে বীতশ্রদ্ধ, তোমরা মানুষের ভালো করছো না, ভালো করতে পারো না। তাই আমি একটা নতুন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছি, তোমরা চলে এসো। তাহলে সেই জন্য আমি বলছি, আমার মত এটা থিওরিটিক্যাল পার্ট আজকের আর কোনো প্রয়োজন নেই। হোমিওপ্যাথি শেখার জন্যে হ্যানিম্যানের হোমিওপ্যাথিক বিষয়ে কোনো কথা থিওরিটিক্যাল পার্টে নেই। সেই যুগে সেই অবস্থা বিরূপ সমালোচনা না করলে হোমিওপ্যাথিকে পার্থক্য বোঝানো যেত না বলে করা হয়েছে। যদি থাকে বইয়ে দোষ নেই, পড়তে দোষ নেই, জানতে দোষ নেই, ইতিহাস জানতে আমাদের কারোর কোনো দোষ নেই। কিন্তু থিওরিটিক্যাল পার্টটা যা লেখা আছে তুমি পড়লে না বা জানলে না বলে তুমি যে খুব খারাপ হোমিওপ্যাথি খারাপ ডাক্তার হলে তুমি অনেক কিছু শিখতে পারলে না, এই ধারণা যেন কারোর মনের মধ্যে না থাকে। কি আছে থিওরিটিক্যাল পার্টে আমি বলে দিলাম, এর বাইরে কিচ্ছু নেই। 1810 সালের এপ্রিল মাসে হ্যানিম্যান বইটা বের করেছিলেন। বইটা পাবলিশ করতে টাকা দিয়েছিলেন তারই এক পেশেন্ট, রোগ সারিয়েছিলেন, তিনি টাকা দিয়ে বইটা পাবলিশ করতে সাহায্য করেছিলেন। নেটে প্রবলেম, শব্দে প্রবলেম কোনো কোনো জায়গার জন্য হচ্ছে বলে আমার ধারণা। এটা স্যামসাং এর ভালো সেটের গন্ডগোল হবে কেন? অনেকে বলছে, তারা যারা বলছে এভরিথিং ওকে, তাদের কেন হচ্ছে? তবু আমি সামনের মাস থেকে এই নেবো, ওই ওয়াইফাই নেব। বই তো বেরোলো অর্গানন, হ্যানিম্যান তুলোধনা করলেন যাদের, তাদেরকে তারা সহজে ছেড়ে দেবে। কি ভেবেছিল হ্যানিম্যান? হ্যানিম্যান ভেবেছিল এই বই পড়ে সবাই গদগদ চিত্তে তার পায়ে এসে পড়বে, জয় মাল্য আর জয় তিলক পরিয়ে দেবে হ্যানিম্যানকে?
কোথাও মানুষ তাই করেছে? ভায়োলেন্ট ওয়ারফেয়ার অ্যাগেনস্ট হ্যানিম্যান আরম্ভ হলো সারা জার্মান জুড়ে। তুলো ধোঁয়া করে দিয়েছে তো ওই ইন্ট্রোডাকশনের মধ্যে হ্যানিম্যান। বইয়ের আসল পাঠের মধ্যে কিছু তেমন খুব একটা নেই। ইন্ট্রোডাকশনটাই তথাকথিত চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন উদাহরণ দিয়ে তুলো ধোঁয়া যাকে বলে, তোমরা ভুল করছো, তোমরা অন্যায় করছো, তোমরা বিশ্বাসঘাতকতা করছো, তোমরা মানুষকে মারছো, তোমরা মোষের পাল নিয়ে যাচ্ছ, তোমরা পিশাচ, তোমরা রক্ত পিপাসু, অ্যান্ড হোয়াট নট। হ্যানিম্যানকে ছেড়ে দেবে? ভিগোরাস ডিনাউন্সিয়েশন, ক্রিটিসিজম, কন্ডেম আরম্ভ হয়ে গেল সারা জার্মান জুড়ে, ছড়িয়ে পড়ল ফ্রান্সেও, পাশের দেশগুলিতেও। Hahnemann was rudely criticized, brutally criticized, roughly criticized, crudely criticized, এবং পৃথিবীতে অনেক জিনিস নিয়ে আলোচনা হয়েছে, ক্রিটিসিজম হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, গন্ডগোল হয়েছে, কিন্তু কোন একটা বই নিয়ে, বিজ্ঞানের বই নিয়ে, কোনো ভাষায় এত ভিগারাস ডিনাউন্সিয়েশন, ক্রিটিসিজম বা কন্ডেম এর আগে আর হয়নি। হ্যানিম্যানকে মারা চক্রান্ত হতে লাগলো, ঢেড়ি পেটানো আরম্ভ হয়ে গেল, পাগল ছাগল যে যা পাচ্ছে বলতে আরম্ভ করলো। মহৎ মানুষের মহৎ কাজ, বিজ্ঞানের কাজ থেমে থাকে না, আটকানো যায় না। Jesus crucified, Muhammad was abandoned from the Makkah to Medina, Socrates was poisoned, সক্রেটিসকে বিষ দিয়ে মারা হলো। ট্রুথ কিপার্স আর অলওয়েজ প্রসিকিউটেড, অ্যাসান্টেড, হত্যা করা হয়েছে, হ্যাংড, ফাঁসি দেওয়া হয়েছে, শট, গুলি করা হয়েছে। দেয়ার ওয়ার্কস আর বার্নড, তাদের কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, ডিস্ট্রয়েড, নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সেই আগুনের ছায়ের মধ্য থেকেই তাদের বিজ্ঞান, তাদের আবিষ্কার, তাদের চিন্তাধারা আবার জেগে ওঠে। মহৎ মানুষকে হত্যা করা যায়, কিন্তু তাদের মহত্বকে মুছে দেওয়া যায় না। হ্যানিম্যান খুব ব্রুটলি ক্রিটিসাইজড হল। টোটাল জার্মানি ফিজিশিয়ানস ইউনাইটেড টুগেদার, they fought against the truth that denied the factual truth. আসল ট্রুথকে ঢাকা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলো। হেনরথ বলে একজন ডাক্তার অ্যান্টি অর্গানন বলে একটা ছোট্ট পুস্তিকা বের করলেন। ডক্টর সিমন বলে একজন অ্যান্টি হোমিওপ্যাথিক আর্কিভ বলে বই বের করলেন। হুবল্যান্ড, যে হ্যানিম্যানের প্রিয় বন্ধু এবং বিশ্বস্ত ছিল, তার মেডিকেল জার্নালে, হুবল্যান্ডস মেডিকেল জার্নালে হ্যানিম্যানকে তুলোধনা করলেন। ডেমাকি, একজন ফ্রেঞ্চ কেমিস্ট্রি প্রফেসর, যার দুখানা বই, কেমিস্ট্রির বই, ফ্রেঞ্চ ভাষা থেকে জার্মান ভাষায় অনুবাদ করে দিয়েছিল হ্যানিম্যান ডাক্তারি পড়াকালীন। হ্যানিম্যানের বয়স তখন ছিল 21 বছর, এবং ডেমাকি ওয়াজ হাইলি স্যাটিসফাইড অ্যাবাউট হ্যানিম্যান। এই ছেলেটার মধ্যে পার্টস আছে, এই লোকটার মধ্যে পার্টস আছে, এবং কারেকশনও করে দিয়েছিল অনেক জায়গায়। হি মডিফাইড, কারেক্টেড অ্যান্ড এনহ্যান্সড দ্য কেমিস্ট্রি বুক অফ দ্য ডেমাকি। সেই ডেমাকি দেখলো লোকটা কি করলো, এ কি কাজ, এর মধ্যে এত প্রতিভা ছিল, এইভাবে নষ্ট করে ফেললো। উনি লিখলেন, This man would have made a great chemist. একজন খুব বড় কেমিস্ট হতে পারত। বাট আই এম সরি টু সে, আমার খুব দুঃখ লাগলো, দুঃখের সাথে বলছি, হি হ্যাজ চেঞ্জড ইনটু এ গ্রেট শার্লাটন।
একটা হাতুড়ে পর্যবসিত হয়ে গেল, এত কেমিস্ট্রি নলেজ থাকা সত্ত্বেও। তো দুঃখ করলেন উনি। অ্যাসোসিয়েশন অফ ড্রাগিস্টস অ্যান্ড কেমিস্টস অফ জার্মানি, সারা জার্মানির যারা ওষুধ বিক্রেতা, যারা কেমিস্ট, তারা দলবদ্ধ হয়ে গেল সবাই। কারণ সবার বিরুদ্ধে আন্দোলন, সবাইকে, মানুষকে খেপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের চলবে কি করে, খাবো কি করে? তারা গভর্নমেন্টের কাছে গেল। ইন্ডিভিজুয়ালি কিছু না, গভর্নমেন্টকে বলল জাস্টকে অ্যাকশন নিতে হবে হ্যানিম্যানের বিরুদ্ধে, তার ফলোয়ারদের বিরুদ্ধে, তার ওষুধ তৈরির বিরুদ্ধে, তার ঔষধ ডিসপেন্সিং করার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশন নিল। তার 6 জন ছাত্রকে অ্যারেস্ট করল। ডক্টর স্টাফ, ডক্টর মরিস, ডক্টর মুলার, ডক্টর ফ্রান্স, ডক্টর বামগার্টেন are all punished, fined and prosecuted. ডক্টর কোভাল, একজন ব্রিলিয়েন্ট মেডিকেল স্টুডেন্ট সেই সময়, তাকেও অ্যারেস্ট করা হলো। আরো নানান কথা বলতে লাগলো। ডক্টর গ্রো বলে একজন লিখলেন, হি ইজ এ পয়জনাস এয়ার ইন দ্য ব্লুসাম অফ মেডিসিন। মেডিসিনের ফুলের জগতে একটা পয়জন থেকে ঢুকে গেল। ডক্টর মেশনার বলে একজন লিখলেন, দি ডার্ক গোস্ট, কালো ভূত, হ্যাজ কাম ইনটু দ্য ডোমেইন অফ মেডিকেল। পোস্টার, ভণ্ড অ্যান্ড সুইন্ডলার, একটা জুয়াখোর, প্রতারক এই লোকটা। তার আরেকজন প্রিয় ছাত্র হর্নবার্গ, তার বইপত্র, ওষুধ সমস্ত সব বাইরে বের করা হলো এবং সেন্ট পলস কবরখানার সামনে সব পুড়িয়ে দেওয়া হলো, জনগণকে দাঁড় করিয়ে সামনে। জাগলারি, ডিসেপশন, কোয়াকারি, ফুলিশ, এ পলিউটেড বাংলিং সায়েন্স, নর্দমার বিষাক্ত বিজ্ঞান, all these titles given to Hahnemann and homeopathy. ওয়েজলার বলে একজন লিখছে, হি ইজ এ রেস্ট ভ্যাগাব্যান্ড, এক হতভাগা ভবঘুরে, এ লায়ার, এ ওয়ার্টলেস টেম্পার, এ ফুল, এ ফলস, এ কোর্স অফ লো ফক্স। একজন লিখছে, দ্য ম্যান ওয়াট টু বি লকড আপ, এ ঘাট ধরে জেলে ঢুকানো উচিত। একজন লিখছে, ইউ আর এ ফুল, উই উইল হ্যাভ নাথিং টু ডু উইথ এ ফুল। এই বোকার পিছনে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। একজন লিখছে, হ্যানিম্যানস হোমিওপ্যাথি নাও অ্যাট দ্য লাস্ট গ্যাসপ। একজন লিখছে, দি রোড টু দ্য গ্রেভ অফ হোমিওপ্যাথি। একজন লিখছে, দি সেমলেস হাম্বাক, লজ্জাহীন প্রতারক। এইরকম নানান রকম লিখল। একজন লিখল, দি ওল্ড র্যাট ক্যাচার। হ্যানিম্যানকে কি করা হলো? তার ছাত্রদের ওষুধপত্র নষ্ট করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, জনসমক্ষে ঢেড়ি পেটানো হলো। থ্যাঙ্কস গড, হি ওয়াজ নট অ্যাসিনেটেড, হি ওয়াজ নট অ্যাসাসিনেটেড। তাকে হত্যা করা হয়নি। সেই মুহূর্তে কিন্তু হত্যা করতে পারত। হ্যানিম্যানের লাভ ফেভার করেছিল। আজ হোমিওপ্যাথি পৃথিবীর, দি হোমিওপ্যাথি উড নট সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যানিম্যান পালিয়ে পালিয়ে যাও করে বাঁচলেন। হ্যানিম্যানকে চার্জশিট দিল কোর্ট। ওই অ্যাপার্থিকারী, জার্মান অ্যাপার্থিকারী ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের কাছে গেল। গভর্নমেন্ট ভার্সেস হ্যানিম্যান কেস হলো। হ্যানিম্যানকে চার্জশিট দেওয়া হলো 9 ফেব্রুয়ারি। তাকে কোর্টে গিয়ে সব বলতে হবে। তাতে সবাই থামলো না। ফাইনালি he bounded to change his residence from Leipzig to Cologne. এই প্রথম একজন মহাপুরুষকে, একজন মহামানবকে, একজন মানব কল্যাণকারী মানুষকে ঘাট ধরে বসবাস করতে দেওয়া হলো। He has abandoned to leave the Leipzig city.
হি ওয়েন্ট অ্যাট কোথেইন, পাশের শহরে চলে গেল। পৃথিবীর ইতিহাসে এর থেকে দুঃখের, এর থেকে বেদনার, এর থেকে কষ্টের, এর থেকে বেদনার আর কি হতে পারে? মানব কল্যাণে ব্রতী যে বিজ্ঞানী 20-25 বছর যে মানব সেবার জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছে, অক্লান্ত পরিশ্রম করে চলেছে, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে খেটে যে বিজ্ঞান প্রতিষ্ঠা করে চলেছে, তার পুরস্কার হলো ঘাড় ধরে বের করে দেওয়া। আমি একটু আগে বলেছিলাম, মহাপুরুষদের প্রত্যেকের জীবনী তাই হয়েছে। জিসাস ওয়াজ ক্রুসিফাইড, মোহাম্মদ ওয়াজ abandoned from Mecca to Medina, Galileo was poisoned, Socrates was poisoned, Bruno was burnt, many were hanged. But Hahnemann neither abuses anyone, কাউকে কিচ্ছু বলেনি, nor answers the criticisms, কোনো ক্রিটিসিজমের উত্তর দেয়নি। 8 বছর ধরে নীরবে তিনি কষ্ট সহ্য করলেন। 1810 এই বইটাই উনি আবার বের করলেন 1819 সালে, মডিফিকেশন করে, চেঞ্জ করে। কিন্তু তিনি থামেননি, কিন্তু তিনি দমেননি। যে সত্যের সন্ধান পেয়েছেন তার থেকে সরে তিনি আসেন। Here's the lover of the truth. সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সেই মুহূর্তে তো হোমিওপ্যাথি ছেড়ে দিতে পারত। লেনিনের জীবনে অনেক কষ্ট করতে হয়েছে কমিউনিজম দাঁড় করাতে। 8 বছর ধরে কষ্ট করলেন, কিন্তু ওষুধ পরীক্ষা বন্ধ করেননি। কোথেনে অতটা অত্যাচার হয়নি। ওষুধ পরীক্ষা করতে আরম্ভ করলেন, ম্যাথমেটিকা পিউরা লিখতে আরম্ভ করলেন। 1811, 13, 15, 17, 19 ম্যাথমেটিকা 6টা ভলিউম বের করলেন। এইবারে তিনি মনস্থির করলেন 1819 সালে এই অর্গানন অব মেডিসিনের 2য় এডিশন বের করবেন। 8 বছর ধরে কাউকে কোনো অভিযোগ করেনি, কোনো কটূক্তি করেনি, কোনো কথার উত্তর দেয়নি। তিনিও ফার্স্ট এডিশনের ইন্ট্রোডাকশনে সমালোচনা করেছেন ভদ্রভাবে। যা সত্যি মনে করেছেন তাই বলেছেন। তোমরা ব্যবসা করছো, তোমরা মানুষ করছো, মানুষ মারছো, তোমাদের একটা নীতি নয়, এই নীতিতে চিকিৎসা হয় না। তোমরা একটার পর একটা নীতি বের করছো, তোমাদের কোন নীতিটা আসল তোমরা নিজেরাই জানো না। যোগ দিয়ে চিকিৎসা করছো, মেরে চিকিৎসা করছো, ইলেকট্রিক শক দিয়ে চিকিৎসা করছো, ক্যান্সার আইডিন দিয়ে সেক্স বাড়াতে চাইছো। এসব চিকিৎসা নয়, এটাই তিনি বলেছিলেন। কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স করেননি, কোনো অন্যায় করেননি। তার জন্য তার ভিটেমাটি ছাড়তে হলো, তার জন্য তার ছাত্রদের মারা হলো, সমস্ত ওষুধপত্র পুড়িয়ে দেওয়া হলো, বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হলো। নিজের শ্বশুর হেনরিয়েটার বাবা কুসলার, যে মেয়েকে উনি বিয়ে করেছিলেন তার নাম ছিল হেনরিয়েটা, তার বাবা ছিল একজন ঔষধ বিক্রেতা। ফলে সে ওই অ্যাপাথিকেটের দলে চলে গেল। শ্বশুর জামাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, কারণ এই জামাই থাকলে তো আমার চলবে না। পৃথিবীর ইতিহাসে এর থেকে বেদনার আর কি হতে পারে? হ্যানিম্যান অ্যাক্রস দ্য সরোফুল ডেজ, দুঃখের দিনগুলো পার করে ধৈর্য ধরেছিলেন হ্যানিম্যান, ভেঙে পড়েন। বিপ্লবী হতে গেলে ভেঙে পড়লে হয় না, সংগ্রামী হতে গেলে ধসে পড়লে হয় না। মাথা উঁচু রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যা পারেনি আমাদের নমস্য ব্যক্তি সুভাষ মুখোপাধ্যায়, টেস্টুর জনক। গভর্নমেন্টের অত্যাচার, ভালো জিনিস আমাদের সিপিএম বামফ্রন্ট গভর্নমেন্ট বাধা দিয়েছে, দিনের পর দিন ওনার উপর অত্যাচার করেছে। উনি সহ্য করতে পারেননি, সুইসাইড করলেন। কিন্তু এই উপমহাদেশের প্রথম টেস্ট টিউব বেবির প্রতিষ্ঠাতা তিনি। উনি ধৈর্য, সবাই ইমোশনাল হয়ে পড়ে, সবাই সহ্য করতে পারে না।
হ্যানিম্যান পেরেছিলেন। দাঁতে দাঁত চেপে তিনি লড়াই করলেন 1810 থেকে 1819। উত্তর দিলেন 1819 সালে, যে কবিতা দিয়েছিলেন, গিলাটের কবিতা, দ্য ট্রুথ ইমর্টালস নিড আস ব্লেসড টু মেক অ্যান্ড কিপ, দি ওয়ার্ল্ড ওয়াইজ স্লাইড কভার্ড ওভার বাট নেভার নেভার বিউরি ডিপ। কবিতাটা তুলে দিলেন। তার বদলে কি দিলেন? দুটি শব্দ, জার্মান শব্দ, অডি সেপার। আসল উচ্চারণ আউদি সেপার। কেন? ডেয়ার টু বি ওয়াইজ। আউদি নির্ভীক, সাহসী হও। সেপার ফর নলেজ, জ্ঞান। জ্ঞান লাভের জন্য আমি আমার যে বই 1810 সালে বের করেছিলাম, আমি তার সাময়িক বন্ধ রেখেছিলাম। কারণ তোমরা যদি আমাকে মেরেই ফেলতে, আমাকে হত্যা করতে, তাহলে তো কাজ করা যেত না, এগুলো যেত না, আমার আবিষ্কার ধ্বংস হয়ে যেত, আমার প্রচেষ্টা শেষ হয়ে যেত, আমার সদর্থক ভূমিকা নষ্ট হয়ে যেত। তাই আমি দাঁতে দাঁত চেপে লড়াই করে আবার এসেছি বন্ধু, আমি তোমাদের সামনে। আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। দা নিয়ে নয়, শাবল নিয়ে নয়, বল্লভ নিয়ে নয়, জ্ঞান নিয়ে। জ্ঞানের সাথে লড়াই করো, আমার বুদ্ধির সাথে লড়াই করো। ওসির সাথে নয়, আমার মসির সাথে লড়াই করো। আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। আমি নির্ভীক, আমি সাহসী, জ্ঞানের জন্য। ডেয়ার টু বি ওয়াইজ। এবং কি বললেন? আমি ভীত সন্ত্রস্ত হইনি, আমি নির্ভীক। প্রিফেসে লিখলেন, কি লিখলেন প্রিফেসে? এবারে প্রিফেসে উনি লিখলেন, কি সুন্দর কথা লিখলেন। ফিজিশিয়ানস আর মাই ব্রেথরেন। Preface to the second edition. Physicians are my brethren. তোমরা সবাই আমার ভাইয়ের মতন। আমাকে গঞ্জনা দিয়েছ, লাঞ্ছনা দিয়েছ, মেরেছ, অত্যাচার করেছ, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছ, কিন্তু আমি তোমাদের ভাই মনে করি। আই হ্যাভ নাথিং অ্যাগেনস্ট দেম পার্সোনালি। তাদের কারোর বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। দ্য মেডিকেল আর্ট ইজ মাই সাবজেক্ট। মেডিকেল আর্ট ইজ মাই সাবজেক্ট। আমার সাথে তোমাদের লড়াই হতে পারে, আমার সাথে তোমাদের মনোমালিন্য হতে পারে, আমার সাথে তোমাদের টক্কর হতে পারে, কিন্তু তোমাদের কারোর সাথে আমার ব্যক্তিগত সংগ্রাম নেই, ব্যক্তিগত লেশ নেই, ব্যক্তিগত বিদ্বেষ নেই। All you are my brother, you are my brethren. Brethren মানে brother. I have nothing to say against them personally, against you personally. তোমাদের কাউকে আমি কিছু বলবো না। তোমরা আমাকে বলেছ, তোমরা আমাকে অত্যাচার করেছো, লাঞ্ছনা দিয়েছো, গঞ্জনা দিয়েছো, অবহেলা দিয়েছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, নিপীড়ন করেছো, শোষণ করেছো, অপাঙ্কেও করে রেখেছো, কিন্তু আমি কিছু করতে চাই না। All are of my brethren. আর সমালোচনা আসেনি, এসেছে কাগজে কলমে এসেছে। হ্যানিম্যানের পিছনে আর কেউ ধাওয়া করেনি। হোমিওপ্যাথি এগিয়ে চলতে থাকলো। অর্গানল মেডিসিনের প্রাথমিক স্টেজে আমি বললাম 1896 সালে কিউলেন্সের মেটে মেডিকা অনুবাদ করাকালীন সিঙ্কনা বার্কের যে জিনিস তার মাথায় এসেছিল, 6 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে 1796 সালে তিনি লিখলেন, অ্যান এসি অফ এ নিউ প্রিন্সিপল ফর ascertaining the curative power of the drugs and some examinations of the previous principles. সেটাই হোমিওপ্যাথির জন্ম আমরা বলতে পারি। তারপরে চললেন ওষুধ আবিষ্কার, পরীক্ষা নিরীক্ষা। 1805 সালে লিখলেন মেডিসিন অফ এক্সপিরিয়েন্স, যেটা অর্গাননের আসল ভূমিকা, প্রিকারসার। 1810 সালে তারপর লিখলেন অর্গানন। কি সুন্দর কথাগুলো লিখলেন, আমি সবাইকে পড়ে শুনিয়েছি। উনি বললেন কেন বইটা লিখছেন? উনি বললেন
I consider that it redounds to my honor that I am the only one in recent times. আমি একমাত্র কাজ করে চলেছি। এই কনভিকশনস আমি বারবার পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমাদের যদি মন থাকে, তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমাদের যদি জিল থাকে, প্রবল ইচ্ছা থাকে, ফ্রি ফ্রম আনপ্রেজুডিস, তাহলে তোমরা এই জিনিস গ্রহণ করো, দেখো, উপলব্ধি করো। কিন্তু উনি যদি ওই ইন্ট্রোডাকশন পার্টে সমালোচনা না করতেন, তাহলে হয়তো এত লোক পিছনে লাগতো না। কিন্তু তিনি তো ভয় পাননি, তিনি নির্ভীক, তিনি সত্যি কথাইগুলো তুলে ধরেছেন। সারা জার্মান খেপে গেল, তার বিরুদ্ধে কী অত্যাচার হলো সবই বললাম। তারপরে বের করলো সেকেন্ড এডিশন 1819 সালে। এইবারে আসল বইয়ের কথা একটু আলোচনা করব আজ, আগামীকাল, আগামী বৃহস্পতিবার এবং শনিবার আবার আলোচনা করব। তাহলে অর্গানন নিয়ে ভয়ের কিচ্ছু নেই। থিওরিটিক্যাল পার্ট বড্ড কঠিন কঠিন ইংরাজি অনেকে পড়ে না, খুব ভয়। না পড়লেও কোনো দোষের নেই, কোনো ক্ষতি নেই, তোমার হোমিওপ্যাথিক চিকিৎসা আটকাচ্ছে। অ্যান্ড টু মি, আমার মতে ওই থিওরিটিক্যাল পার্ট আর রাখার কোনো দরকারই নেই, কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসা এখন অনেক মডিফাইড, অনেক উন্নত, ওই চিকিৎসা কেউ করে না। তাহলে ইন্ট্রোডাকশন দিলি বাদ দিই, অর্গাননের সাইজ কিন্তু খুবই ছোট। তাহলে ছেলেরা ভয় পায় কেন? এই যে অর্গানন অরিজিনাল সাইজ, এই যদি ইন্ট্রোডাকশন পার্ট বাদ দিই, এই হলো এর সাইজ, ছোট্ট বই, 1/4 ডিমাই সাইজ, আবার কোনো কোম্পানি 1/4 ক্রাউন সাইজ করেছে। এমন কিছুই বড় বই না। কিন্তু বই আমরা বড় দেখি কেন? বড় দেখি, ভয় পাই, ঘাবড়ে যায় কেন? অনেক বড় মোটা দেখি কেন? প্রতিটা অ্যাপোরিজম, হ্যানিম্যান যে স্টাইলে বইটা লিখেছে তাকে বলা হয় অ্যাপোরিজম। স্ট্রানজা, আগেকার দিনের বইগুলো বেশিরভাগ এইরকম স্ট্রানজা করে করে লেখা হতো। পার্সি বইগুলো আছে, তাদেরকে বলা হয় রুবাইয়া। সংস্কৃতে এই ধরনের ছিল গীতা লেখা আছে এরকম শ্লোক। হিন্দিতে এরকম পাট পাট করে কিছু রচনা হতো, তাকে বলা হতো দোহা। তো হ্যানিম্যান ওই স্টাইল ফলো করলেন। ওই এক একটা স্ট্রানজা পয়েন্ট কি বলেছে সব বোঝানোর জন্য আমাদের মাস্টাররা ব্যস্ত হয়ে গেল, আর যে যার নিজের মতন করেই বোঝা। ওই বোঝাতে বোঝাতে বইয়ের কলেবর বৃদ্ধি হয়ে গেল। তাই দেখেই ছেলেরা ভয় পেতে আরম্ভ করল। কেন্ট রেপার্টরি রুব্রিক যেমন মাইন্ড, কেন্ট বোঝায়নি, কিন্তু আমাদের বোঝানোর লোকের বড্ড বেশি সংখ্যা, আর ওনারা না বুঝায়ে ভেবেছে সবাই বুঝে নেবে। আর আমাদের মাস্টাররা, আমাদের লোকেরা, লেখকরা ভাবছে কেউ বুঝছে না, আমাকেই ভালো করে বোঝাতে হবে। তাই এক একটা বই ভলুমিনাস হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে। যেমন অ্যাপোরিজম 1 বলছে, ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম। সোজা কথা, চিকিৎসকের একমাত্র কর্তব্য হলো চিকিৎসা করা, রোগীকে সুস্থ করা। চাপাচুপি দিও না, ভালোভাবে চিকিৎসা। এটা যদি 5 পৃষ্ঠা বোঝাতে হয়, তাদের সাইজ বড় হয়ে যাচ্ছে, ছেলেরা ভয় পাচ্ছে। অনেকে তো, আমি তো দেখছি অনেক ছেলেরা খুব কম বোঝে, ভাবছে সবই বোধহয় হ্যানিম্যানের কথা। সো প্রতিটি অ্যাপোরিজমের মাঝে, প্রতিটি অ্যাপোরিজমের আর একটা গন্ডগোল কোথায় লিখেছে এই বইগুলোর। আগেকার দিনের অনেকের বই আছে আমার খুব অপছন্দ। এই যেমন অ্যাপোরিজম 1 আছে, দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ। সিককে হেলথে ফেরত আনতে হবে, সুস্বাস্থ্যে। টু কিওর, আদর্শ আরোগ্য করতে হবে। অ্যাজ ইট ইজ টার্মড, টার্মডের পরে একটা ছোট্ট এক লেখা আছে। এই যে, দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্মড বলে একটা এক দেওয়া আছে। এই ছোট্ট করে একের মানে হলো, এই টার্মড বলতে আমি কি বুঝিয়েছি,
এই ব্যাপারটা সম্বন্ধে আমি কি বলেছি। এইবারে বইয়ের নিচে ওই এখানে বুঝিয়েছি, হিজ মিশন ইজ নট হাউ এভার টু কনস্ট্রাক্ট সো কল্ড সিস্টেমস। এইভাবে উনি তো বুঝিয়ে দিয়েছেন, যেখানে বোঝার প্রয়োজন মনে করেছেন সেখানে এনারা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এইটাকে আবার 10 পাতায় বোঝাতে গেছে আমাদের লোকজন, ফলে বইয়ের সাইজ বড় হয়ে গেছে। এক একজনের বোঝানোর টেকনিক এক এক রকম। আর এই যে এগুলোকে বলা হয় ফুটনোট, এই ফুটনোট কখনো কোনো অথরিটির নাম বলছে যে আমি কোত্থেকে নিলাম, কখনো বইয়ের বা জার্নালের নাম বলছে যে এইটা আমি এই বইয়ে বা এই জার্নালে পেয়েছি, কখনো কোনো ব্যক্তির নাম, এই ব্যক্তির এটা লেখা, কখনো বা ওই অনুচ্ছেদটিকে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন এখানে 1 নম্বরটা উনি বোঝাচ্ছেন, ফুট নোট বলে এগুলোকে। ফুট মানে পায়ের পাতা, নোট মানে লেখা। পা যেমন নিচের দিকে, এইটা আমি নিচের দিকে বুঝিয়েছি বলে তুমি এখানে আর ডিস্টার্ব করলাম, তাই কে বলা হয় ফুট নোট, দ্য নোট অ্যাট দ্য ফুট, পায়ের দিকে, নিচের দিকে। কিন্তু এইখানে দেওয়া আমার খুব আপত্তি, এতে বইগুলো যেন জগা খিচুড়ি হয়ে যায়। কিরকম? এই যে 1 নম্বরের ফুটনোটটা এখানে বোঝালো, প্রত্যেক পাতায় এরকম চলছে, এই ছোট দুটো টাইপের ভাগ হয়ে গেল, এখান থেকে এরকম টাইপ চলছে, আর এই নিচের ছোট টাইপগুলো ওই ফুটনোট চলছে, এই ফুটনোট চলছে। এতে কি হচ্ছে, একটা অ্যাফোরিজম পড়তে গেলে বা যে কোনো বইয়ের অর্গানন বলে নয়, যে কোনো বইয়ের একটা জিনিসের ধারাবাহিকতা, সেই পেজের মধ্যে আরেকটা সেইটা সম্বন্ধে অন্য জিনিস চলে আসছে। কেন ওইখানে 1 নম্বরে খুদে করে 1, 2 লেখাতে আমার আপত্তি, অনেক জায়গায় এগুলো চোখেই পড়ে না। আর এই সাহেবদের দেশে, ইংল্যান্ড, আমেরিকায় এই সব খুদে জিনিসটা বড্ড পছন্দ। সব বইয়ের সূচিপত্রগুলো করে চোখে মাইক্রোস্কোপ লাগাতে পারলে যেন ভালো। এত অভাববোধ কিসের এদের? এত কঞ্জুস কেন এরা? এত কৃপণতা কেন? এত ন্যারো মাইন্ডেড কেন? আমি তো সূচিপত্র অনেক বইয়ের আবার এক্সট্রা জেরক্স করি, মোটা করে, ভাই এটা ফুল টাইপ জেরক্স করো তো, চোখটা নষ্ট করতে চাই না। তাহলে খুদে খুদে 1, 2, 5, 6 করে লেখা, আর তার যে ফুটনোটগুলো আরো খুদে খুদে টাইপ। তা কেন বই শেষ করলাম, এবার লাস্টে ফুটনোটস ওই 1, 2 যত ফুটনোট আলাদা করলাম, আমি সেই কাজ করছি। যখন যে ফুটনোট দেখার দরকার হবে তখন সেইখানে দেখে নেব। পদটিকা নয় ডক্টর দে, পাদটিকা, মানে পায়ের দিকের টিকা লেখা। যারা পদটিকা লিখেছে সেটা পদ মানে পা বলা যেতে পারে। তো যাই হোক, ফুটনোট আলাদা রাখলে কোনো দোষ ছিল না, পরিষ্কার জিনিসগুলো পড়ে গেলাম। এবার দেখা গেলো যে ফুটনোটটা আমি এখন পড়বো না, আমি বেসিক জিনিসটা বুঝলাম, ওইটা সম্বন্ধে, ওই ওয়ার্ড সম্বন্ধে বা ওই লাইন সম্বন্ধে উনি কি আলাদা করে বুঝিয়েছেন পরে দেখব। ওটা বইয়ের লাস্টে দাও না, অল আর ফুটনোটস, তাহলে ঝামেলা হয় না। আর মাঝখানে যে খুদে খুদে করে ফুটনোটের নাম্বারগুলো দিয়েছ, সেগুলো একটু বড় করে দিলে কি দোষ ছিল? এইটা হলো আমার খুব আপত্তি। এখন এই অর্গাননের এই টোটাল বই ইন্ট্রোডাকশন আমরা শেষ করেছি। এই বইটার আরম্ভ কিভাবে বললাম, 1 নম্বর 1, 2, 3, 4 করে ডলারের সাইন যেমন দিই, ওইটাকে বলাই অ্যাফোরিজমের সাইন। 1, 2, 3, 4 করে লিখে গেল। মাঝখানে যদি 1, 2, 3, 4 খুদে করে থাকে, তার মানে ওইটা আমি আলাদা করে ডেসক্রিপশন করেছি নিচের দিকে, যেখানে পাবে হয়তো একই পাতায় 5টা হয়ে গেছে, কিন্তু 5টা তো এই পাতায় হলো না, সেই 5 নম্বরটা গিয়ে চলছে হয়তো 10 পৃষ্ঠার পরে চলে গেছে। এটা বোঝাতে এই ঝামেলা করার কি দরকার? লাস্টে এক জায়গায় লাস্টের দিকে পরপর ফুটনোটগুলো আমি দিয়ে দেবো। আমি সেই কাজ করছি সব বইয়ের। তো এটা আমার খুব অপছন্দ, আর এই মানেটা বুঝিয়ে দিলাম। এবার এই বইয়ের মধ্যে কি আছে, কেন, কি ব্যাপার? তাহলে আমি বলেছি বইয়ের সাইজ কিন্তু খুবই ছোট। আমাদের পণ্ডিতিয়ানাদের ঠেলায়, পণ্ডিতদের ঠেলায়, বুঝনেওয়ালাদের ঠেলায় বই বড় হয়ে যাচ্ছে, যে যেমন পাচ্ছে বুঝাচ্ছে। আমি তো 1 লাইন 2 লাইনে বুঝিয়ে দিয়ে যাবো, অত বোঝানোর তো কিছু নেই। দেখা গেলো তার চেম্বারে রোগী নেই, তার কাজ নেই,
সে নিজের অনেকে রাজনীতির লোকেরা বাইরে গিয়ে বিরাট লেকচার দিচ্ছে, নিজের জীবনে পালন করে না। বাড়িতে কাদের মেয়েকে গরম খুন্তি দিয়ে পিটিয়ে গিয়ে নারী কল্যাণ সমিতির লেকচার দিচ্ছে, মেয়েরা আমাদের মায়ের মতন, মেয়েদের বাঁচাতে হবে, তার কাদের মেয়েটাকে দাগ করে দিয়ে চলে গেছে সকালবেলা। তা আমাদের রাইটাররা বেশিরভাগ এরকম, নিজে কি পালন করে, নিজে কি করে, কাজ করতে হবে, কিছু লিখতে হবে, কিছু বোঝাতে হবে। এই বোঝানো এক একজনের এক এক রকম। যেমন আমাদের গীতা ধর্মগ্রন্থ দেখো, জগদীশচন্দ্র ঘোষ একটা পুরানো দিনের লোক, তিনি একরকম ভাবে বুঝিয়েছেন, ঋষি অরবিন্দ একরকম বুঝিয়েছেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি বুঝিয়েছেন, তার অনুবাদ বোঝানো আছে, মহাত্মা গান্ধীর বোঝানো আছে। আবার লাস্টে শ্রীল প্রভুপাদ ইস্কনের উনি বললেন যে কারোরটাই ঠিক না, আমি যথাযথ বুঝাব। উনি বৃন্দাবনে গিয়ে একটা ঘর বন্ধ করে, বন্ধ ঘরে 2-3 বছর থেকে উনি ওর নাম দিলেন গীতার অনুবাদ যথাযথ। অর্গাননের এই অনুবাদ যে যা পেরেছে করেছে। আমাদের হরিমোহন চৌধুরী সাহেব অনুবাদ করলেন, তার মধ্যে লিখছেন আমি আবার অনুবাদ এত থাকতে কেন, কারণ কোনোটাই আমার কাছে যথাযথ মনে হচ্ছে না। তো এইভাবে আমাদের অনুবাদের সংখ্যা, কেউ ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায় একটা বুঝিয়েছেন, দীর্ঘাঙ্গী সাহেব বুঝিয়েছেন, ইংরেজিতে এরকম ডাজেন সাহেব বুঝিয়েছেন। তা প্রত্যেকের বোঝানোর জন্যেই বইয়ের সাইজ বড় হয়েছে। হ্যানিম্যানের বইয়ে কিছু বোঝানো নেই, অরিজিনাল বই ইজ ভেরি স্মল, আর ভয় পাওয়ার কিছু নেই। তাহলে অর্গানন লেখা 1, 2, 3, 4 করে স্ট্যান্জা করে করে, মাঝখানে মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো ফুটনোটগুলো নিচে বুঝিয়েছে। ফুটনোট যে সঙ্গে সঙ্গে পড়তে হবে তাও না, পরেও পড়া যাবে। এই বইকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যদি ভাগ করি, 2 ভাগে ভাগ করতে পারি। হ্যানিম্যান কোথাও লেখেনি, আমরা পড়ে যা বুঝেছি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট কেন না, থিওরিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেছি। 1 থেকে 70 পর্যন্ত থিওরিটিক্যাল পার্ট আমরা বলতে পারি, আর 71 থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট কেন বলছি, ওখানে কি আছে? এর মধ্যে আছে হোমিওপ্যাথি বড় কেন, হোমিওপ্যাথি সুপিরিয়ার কেন, অন্যান্য কি চিকিৎসা ব্যবস্থা আছে, তার থেকে হোমিওপ্যাথি আলাদা কি, কেন আমি হোমিওপ্যাথি আবিষ্কার করলাম, এইসব অ্যাকশন অফ দ্য মেডিসিন কাকে বলে, ডিজিজ কাকে বলে, এইসব হচ্ছে থিওরিটিক্যাল। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ডিফারেন্ট মোডস অফ ট্রিটমেন্ট। আর প্র্যাকটিক্যাল পার্ট 71 থেকে একদম শেষ 294 পর্যন্ত নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন, কেস টেকিং, ওষুধ কী করে পরীক্ষা করতে হয়, ওষুধের রিপিটেশন কখন কিভাবে করতে হবে, আমি আগে কিভাবে পরীক্ষা করেছিলাম, ওষুধ তৈরি করতাম, এখন কিভাবে তৈরি করছি, এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। আলোচনা করব আমরা, সব ডিটেলস দেখাবো যে খুব ইজি জিনিস, আমাদেরকে ওই বাচ্চাদের জুজু দেখানোর মতন পড়িয়ে শিখিয়ে আর বই লিখে লিখে জিনিসগুলো কঠিন করে দিয়েছে। অ্যাপরিজম, এই যে অ্যাপরিজমগুলো থাকে, হ্যানিম্যান প্রত্যেকবার যার বই সে কাটছাট করতে পারে, কোনোটা পরের বারে বাদ দিয়েছে, আবার একটা নতুন জুড়েছে, কোনোটার মাঝখানে কিছু রেখেছে, প্রথমে বাদ দিয়েছে, লাস্টে বাদ দিয়েছে, প্রত্যেকবারে উনি চেঞ্জ করেছে। কোথায় কোন পাতায় কি চেঞ্জ করেছে, কোন লাইন চেঞ্জ করেছে, ফার্স্ট এডিশনে কোনটা ছিল, সেকেন্ড এডিশনে কোনটা দেয় বাদ দিয়েছে, আবার কোনটা জুড়েছে, এত সুন্দরভাবে এটিকে ডিসকাশন করেছে ডক্টর ডাজন। ভাবলে অবাক হতে হয়, এইসব লোকগুলো কি কাজকর্ম ছিল না? অ্যাপেন্ডিক্স বলে একটা চ্যাপ্টার অনেক বইয়ের পিছনে আছে, হ্যানিম্যানের লেখা না, ওটা ডাজনের লেখা। তার ভিতরে সেটা দেখলে মাথা খারাপ হয়ে যায় যে কি পরিমাণ পরিশ্রম করতে পারে বাইরের লোকগুলো। এই অ্যাপরিজমে প্রত্যেকটা এডিশন জোগাড় করেছে, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন। এই এডিশন ফার্স্ট এডিশন এটা ছিল না, সেকেন্ড এডিশনে এই শব্দটা বাদ দিয়েছে, থার্ড এডিশনে আবার এই লাইন যোগ করেছে, ফোর্থ এত অ্যানালিসিস করেছে, এত ভালোবেসেছে হ্যানিম্যানকে, তার বইপত্রকে। সেটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অনেক বইয়ে 3টে পার্ট থাকবে। ইন্ট্রোডাকশন, হ্যানিম্যানের নিজের লেখা, মাঝখানের পার্ট দ্য অর্গানন অফ মেডিসিন প্রপার, আর যদি অ্যাপেন্ডিক্স থাকে বুঝতে হবে ওটা ডাজন, ওটা না দেখলেও চলবে, ওটা মাথা ঘামানোর দরকার নেই আমাদের। তাহলে আমি বলতে চাই যে থিওরিটিক্যাল হ্যানিম্যানের লেখা আজকের দিন আর লাগে না,
এখন মডার্ন মেডিসিনে এইসব জিনিস নেই, অ্যাবসলিউট উঠে গেছে, সব কিচ্ছু নেই। তখন ছিল, তাই হানিম্যান বুঝিয়েছে। তাহলে এই মাঝখানের পার্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1 থেকে 70 পর্যন্ত থিওরিটিক্যাল পার্ট, 71 থেকে 294 প্র্যাকটিক্যাল পার্ট। প্রত্যেকটা লেখার মধ্যে ছোট ছোট সংখ্যা থাকলে সেটাকে আলাদা করে বুঝিয়েছে, ওটাকে বলা হয় ফুটনোট, আলাদা করে বুঝিয়েছে। ওটাকে আমি আলাদা করে, আমার মতে প্রত্যেক বইয়ের শেষে আলাদা দেওয়া উচিত। ওইরকমভাবে প্রত্যেক পাতার ভিতরে নিচে ছোট ছোট করে করার এখন দরকার হয়। এই অ্যাপোরিজমগুলো উনি বারবার এদিক ওদিক করেছেন। ফার্স্ট এডিশন বের করেছিল 1810 সালে, যখন অ্যাপোরিজম ছিল 259। সেকেন্ড এডিশন 1819 সালে ঝড় ঝাপটার পরে যখন আবার বের করলেন, 59টা অ্যাপোরিজম বাড়িয়ে দিলেন। 59 অ্যাপোরিজম হ্যাজ বিন ইনক্রিজ। তাহলে সংখ্যা দাঁড়ালো 318। থার্ড এডিশন তার পরের 5 বছর পরে বের করলেন 1824 সালে, আবার দুটো বাড়ালো, অ্যাপোরিজমের সংখ্যা দাঁড়ালো 320। ফোর্থ এডিশন 1829 সালে সারপ্রাইজিংলি এনাফ, অবাক কাণ্ড, উনি 28টা অ্যাপোরিজম কমিয়ে দিলেন। কোনটা কোনটা অপ্রয়োজনীয় হয়তো তার থেকে কিছুটা নিয়ে অন্যের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইরকম করে কাটছাট করে 28টা কমিয়ে দিয়ে সংখ্যা করলেন 292। ফিফথ এডিশন বের করলেন 1833, আবার দুটো অ্যাপোরিজম বাড়ালেন, 294 দাঁড়ালো। আর সিক্সথ এডিশন যে ম্যানুস্ক্রিপ্ট 1842 সালে উনি কমপ্লিট করলেন, সেখানে আবার 3টে অ্যাপোরিজম আবার কমিয়ে দিলেন। যে বই আমাদের হাতে এখন আসে তার সংখ্যা হলো 291। ফিফথ এডিশনে 291টা অ্যাপোরিজম। 1, 2, 3 ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, 1810, 1819, 1824 কোনো অ্যাপোরিজম এদিক ওদিক করেছে, কিন্তু নতুন জিনিস কিছু ঢুকায়নি। যে জিনিসটা আমি নতুন কথা বলছি, নতুন একটা থিওরি দিচ্ছি, তা উনি বলেননি। দিলেন ফোর্থ এডিশন 1829 সালে। কি জিনিস দিলেন? কারণ তার আগের বছর 1828 সালে উনি থিওরি অফ ক্রনিক ডিজিজেস আর মায়াজম বলে যে সিদ্ধান্ত অনেকদিন থেকে ভাবছিলেন যে রোগের কারণ মায়াজম, সাম দূষিত জিনিস, বিশেষ করে সোরা, ভাবতে ভাবতে উনি 1828 সালে বই লিখলেন দি ক্রনিক ডিজিজ, দেয়ার পিকিউলিয়ার নেচার অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট। সেখানে উনি একটা ইন্ট্রোডাকশন, ওই যেমন অর্গানের ইন্ট্রোডাকশন ছিল, তার ভিতরে কিছু ওষুধ ঢুকালেন ওই বইটির মধ্যে, আর ইন্ট্রোডাকশনে মায়াজমের কথা বললেন। তাহলে 1828 সালে যেটা তিনি আলাদা বইয়ের মধ্যে ঢুকালেন, পরের বছর 1829 সালে ওটা অর্গাননে ঢুকিয়ে দিলেন ফোর্থ এডিশনে। সো ফোর্থ এডিশন 1828 সালে উনি মায়াজম প্রথম ঢুকালেন। আর ফিফথ এডিশন 1833 সালে উনি ঢুকালেন ভাইটাল ফোর্সের থিওরি। বলেন শরীরের একটা দারোয়ার আছে, একটা ইমিউন পাওয়ার আছে, দ্যাট ইজ ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। জীবনী শক্তি ছাড়া জীবন চলে না, কাষ্ঠখণ্ডের মতো নয় মানুষ। দিস ভাইটাল ফোর্স ইজ ক্যাপেবল অফ নর্মাল ফাংশনস অ্যান্ড নর্মাল সেন্সেশনস অফ দ্য বডি। ভাইটাল ফোর্স ছাড়া মানুষ মৃত। তাই চিকিৎসা যদি করতে হয়, ভাইটাল ফোর্স করতে হবে, জীবনী শক্তি করতে হবে। আর কি বললেন? ড্রাগ ডাইনামাইজেশন। ওষুধ আমি আগের মতন আর ওইরকম ক্রুড ডেজে দেবো না, ওষুধগুলোকে শক্তিশালী করতে হবে, পোটেন্টাইজ করতে হবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হ্যানিম্যানের অর্গানন বই 1810, 1819, 1824, 29, 33 এবং 42 সালে উনি লিখলেন। কাটছাট করলেন অ্যাপোরিজম। প্রথমে যা ছিলেন সেকেন্ড এডিশনে খুব বাড়িয়েছিলেন, তারপর আবার কমতে কমতে 5-2 একটা এদিক ওদিক করতে করতে লাস্টে 291 সিক্সথ এডিশন দাঁড়িয়ে আছে। ফোর্থ এডিশনে গিয়ে উনি 1829 সালে মায়াজমের কথা তুললেন। ফিফথ এডিশনে গিয়ে ভাইটাল ফোর্স এবং ড্রাগ ডাইনামাইজেশনের কথা বললেন। আর সিক্সথ এডিশনে গিয়ে ভাইটাল ফোর্সকে ফোর্স শব্দ বাদ দিয়ে উনি বললেন ভাইটাল প্রিন্সিপাল। আর ড্রাগ ডাইনামাইজেশনের নতুন প্রসেস বললেন যে আমি আগেকার দিনে যেসব পদ্ধতিতে ওষুধ তৈরির কথা বলেছি, আমি তার থেকে সরে আসছি। আমি নতুন পদ্ধতিতে ওষুধ তৈরি করেছি, চিন্তা ভাবনা করেছি, অ্যান্ড দ্যাট ইজ 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি। এই হলো অর্গাননের